শুরু করি। আচ্ছা, দেখা যায় আমার স্ক্রিন কি দেখা যায় নাকি? দেখা যায়। হ্যালো, কথা শোনো হুম। দাদা। সাউন্ড তো মিউট করে দেখাচ্ছে। আচ্ছা, শুরু করি। হ্যাঁ, আচ্ছা, আজকে আমাদের বিষয় যে ছিল ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওয়েব রিসার্চ এবং অ্যাডমিন সাপোর্ট। এই কাজগুলো মূলত একই রকমের কাজ। আচ্ছা, ডাটা এন্ট্রি আমরা জানবো যে ডাটা এন্ট্রিটা কি। ডাটা হচ্ছে হলো আমরা ডাটা বলতে কিন্তু অনেকেই মনে করে যে এটা বুঝি হয়তোবা এমএস ওয়ার্ড এক্সেল এর যে কাজটা, ওইটা হচ্ছে ডাটা এন্ট্রি কাজ, মানে টাইপ করা বোঝায়। কিন্তু ফ্রিল্যান্সিং এর ভাষায় ডাটা এন্ট্রি কিন্তু অনেক বড়, মানে অনেক ব্যাপক ভাবে। এটা ডাটা এন্ট্রি, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায়? শোনা যাচ্ছে। শোনা যায় না? আমি বলছি ডাটা এন্ট্রি আসলে তোমার ডাটা এন্ট্রি বলতে বোঝায় যে আপনি শুধু এমএস ওয়ার্ড এক্সেল বোঝায় না, যে কম্পোজ করা সেটা কিন্তু বোঝায় না। মানুষের দৈনন্দিন জীবনে যা করে এটাই মূলত হচ্ছে ডাটা এন্ট্রি। এটা হইতে পারে টেক্সট, হইতে পারে ইমেজ, গান শোনা, ভিডিও, আমরা যা করি এটা হচ্ছে ডাটা এন্ট্রি, সোজা কথা, এক কথায়। আর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা কি? এই ডাটা এন্ট্রি এবং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, অ্যাডমিন সাপোর্ট এবং ওয়েব রিসার্চ, সাইটটার কাজ কিন্তু একই ধরনের কাজ, কিন্তু এই সাইটটাই সবচেয়ে বেশি কাজ পাওয়া যায়। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে যত রকমের কাজ আছে এর ভিতরে এই 4 ধরনের কাজ কিন্তু বেশি পাওয়া যায়। আমি এটা প্র্যাকটিক্যালি ভাবে দেখাবো। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা কি? ধরো তোমার একটা ট্রাভেল এজেন্সি আছে, যে কোনো একটা লোকের ট্রাভেল এজেন্সি আছে, তো প্রতিদিন অসংখ্য মেইল আছে ট্রাভেল এজেন্সিতে। তার একটা নিজস্ব ইমেল অ্যাড্রেস আছে, এটা আসলে ফেসবুক মেসেঞ্জার আছে। প্রতিদিন অসংখ্য পরিমাণে মানুষ নক করে, মেসেজ পাঠায়, ইমেল পাঠায়, বিভিন্ন কিছু জানতে চায়। তো একার পক্ষে তো এতগুলা প্রশ্নে অ্যান্সার দেওয়াটা সম্ভব না, কিংবা সবাইরে মেল দেওয়া সম্ভব না। সেক্ষেত্রে অনেক সময় একটা লোক হায়ার করে। মানে তার কাজ হচ্ছে তার অ্যাবসেন্টে যত রকমের মেইল আছে, যত রকমের মেসেঞ্জারে মানুষ নক করে, প্রশ্ন করে, ওটার অ্যান্সার দেওয়া। এইটি আসলে এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। মানে তাকে অনলাইনের মাধ্যমে সহযোগিতা করে, সোজা কথা আসলে তার অনলাইনের মাধ্যমে সহযোগিতা করে, এটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। এটা হইতে পারে তোমার কোনো জিনিস, কোনো একটা লিস্ট দেখে কাউকে ফোন করা, 100 লোককে ধরো ফোন করা, এটা একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজের ভিতরে পড়ে। আর ওয়েব রিসার্চ, এই যে ওয়েব রিসার্চের যে ওয়েব রিসার্চটা কি? ধরো হলো তোমাকে বলা বলো যে সাভারে কয়টা হাসপাতাল আছে, সেগুলোর একটা তালিকা তোমাকে বের করতে হবে। যেমন বাংলাদেশে না, বাংলাদেশ তো অনেক ব্যাপক এরিয়া নিয়ে, সাভারের ভিতর কয়টা হাসপাতাল আছে, ওই হাসপাতালে কয়জন ডাক্তার আছে, কোন হাসপাতালে কয়জন ডাক্তার আছে, কি কি ধরনের টেস্ট হয়, রিপোর্ট কি ধরনের রিপোর্ট, এইগুলো হলো তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয়। এইটা হচ্ছে ওয়েব রিসার্চের কাজ। এই কাজগুলো অনেক পরিমাণে পাওয়া যায়। আর এই কাজগুলো করার জন্য কোনো হাসপাতালে দাঁড়ে দাঁড়ে যাওয়া লাগে না, এটা কিন্তু অনলাইনের মাধ্যমে সার্চ দিয়ে এটা এখন পাওয়া যায়। আমি সাপোজ প্র্যাকটিক্যালি ভাবে আমি দেখাচ্ছি। গুগলে যেতে হবে প্রথমে। গুগলে যাওয়ার পরে এখানে যদি লেখো সাভার
হসপিটাল লিস্ট দেখে এখানে চলে আসবে, সবগুলা লিস্ট চলে আসবে। এটা আমি সাভার দিয়ে বুঝাচ্ছি আর কি। এখানে সাভার তুমি যে কোনো বায়ারে যদি বলে যে ক্যালিফোর্নিয়া রাজ্যে কিংবা তোমার মেলবোর্ন শহরে কয়টা হাসপাতাল আছে, ওগুলার তোমার একটা লিস্ট তৈরি করতে হবে। তাহলে এইভাবে বের করবা যে ওই হাসপাতাল মানে ওই লোকেশন অনুযায়ী সার্চ দেবা, তাহলে এটা চলে আসবে। এই দেখে এখানে সাভারের ভিতরে কতগুলো হাসপাতাল আছে, এখানে লিস্ট লিস্ট চলে আসছে। সাভার জেনারেল হাসপাতাল, সাভার মেডিকেল হাসপাতাল, প্রাইম হাসপাতাল। এখানে আর মোরে যদি এখানে মোর প্লেসে যদি ক্লিক করো, দেখবা আরো বিভিন্ন রকম আরো অনেকগুলো চলে আসবে এই যে নিচে। এখানে যত সাভারে যত হাসপাতাল আছে এখানে কিন্তু সবগুলো চলে আসছে। এটা একটা ওয়েব রিসার্চের কাজ। এই কাজটা কিন্তু এই ধরনের কাজ কিন্তু তোমাদের করতে হবে। এটা আরেকভাবে দেখানো যায়, যেমন এই যে আমি গুগলে সার্চ দিয়ে বের করছি না সাভার হসপিটাল লিস্ট। আচ্ছা আমি এটা ম্যাপ থেকেও বের করা যাবে। ম্যাপ থেকে কিভাবে বের করা যায় সেটা আমি দেখাচ্ছি। তুমি এখানে লিখবে এমএপি ম্যাপ ডট গুগল ডট কম। এরকম একটা ইন্টারফেস আসার পর এখানে লিখবা যে সাভার হসপিটাল লিস্ট। আচ্ছা দেখো এই যে এখানে চলে আসছে সাভার জেনারেল হাসপাতাল। এই যে ম্যাপ দেখছো এখানে এই যে যতগুলো হাসপাতাল আছে ম্যাপে আরো ভালো দেখা যায়, এটা আরো ভালোভাবে ফাইন্ড আউট করা যায়। এই যে দেখো এখানে সেন্ট্রাল হাসপাতাল, এই যে একটা হাসপাতাল সাভার সেন্ট্রাল হাসপাতাল, ল্যাবজন প্রাইভেট, তারপর সাভার ইএনটি হাসপাতাল। এখানে যদি আবার ক্লিক করে দেখো এখানে ডিটেইলস সহ চলে আসবে, মোবাইল নাম্বার ঠিকানা সহ চলে আসবে। যেমন আমি সাভার সেন্ট্রাল হাসপাতাল আমি ক্লিক করছি, এই দেখো এই বাম বাম পাশে দেখা যায় না, দেখা যায়। দেখো এখানে ঠিকানা সহ চলে আসছে। তাহলে তোমাদের যদি বলে যে ওয়েব রিসার্চের যে কোনো একটা শহরে কয়টা গভর্নমেন্ট হাই স্কুল আছে, ওইটার যদি লিস্ট বের করতে বলে ওয়েব রিসার্চের কাজটা যদি দেয়, তাহলে এটা বের করতে পারবে না। এটা দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে ম্যাপ থেকে, আরো বিভিন্ন ভাবে বের করা যায়। এই দুইটা আসলে মেইন। এখানে তোমার ফোন নাম্বার সহ ঠিকানা সহ বের করতে পারবে পুরোটাই, মোবাইল নাম্বার সহ। এরপরে যদি তোমার এখানে তো হাসপাতালে আমি যে তথ্যগুলো বললাম এগুলোর জন্য কি হাসপাতালে যাওয়ার দরকার আছে? এখানে এই নাম্বারে ফোন দিলে তুমি সব তথ্য এখান থেকে জানতে পারবে, ঘরে বসে জানতে পারবে। আবার মেইল করে অনেক সময় অনেক হাসপাতাল বড় বড় যে আরো কিছু কিছু হাসপাতাল আছে ওয়েবসাইট পর্যন্ত দেওয়া থাকে, ইমেল দেওয়া থাকে। ওয়েব রিসার্চের কাজটা কি, এটা তো মোটামুটি এটা ক্লিয়ার, তাই না? এরপরে ছিল ডাটা এন্ট্রি কাজ। ডাটা এন্ট্রি ডাটা এন্ট্রি আমি যেগুলো বললাম ডাটা এন্ট্রি, এগুলো সবই ডাটা এন্ট্রি কাজ। কিন্তু ডাটা এন্ট্রি কয় ধরনের? ডাটা এন্ট্রি কিন্তু দুই ধরনের ডাটা এন্ট্রি কাজ হয়। একটা হচ্ছে অফলাইন ডাটা এন্ট্রি, আর হচ্ছে অনলাইন ডাটা এন্ট্রি। অফলাইন ডাটা এন্ট্রি কোনগুলো? ধরো বায়ার তোমার একটা কাজ দিছে, যে কোনো বায়ার একটা কাজ দিছে, তুমি এমএস ওয়ার্ড এক্সেলে বাসায় বসে তুমি তোমার সুবিধা মতো টাইমে তুমি ওই কাজটা করলা। এটা কিভাবে করলা? এমএস ওয়ার্ডে করতে পারো, এক্সেলে করতে পারো, যে কোনো ভাবে করতে পারো। ওইটা হচ্ছে অফলাইনের। যেমন তোমাকে একটা কাজ দিল, আমি একটা কাজ দেখাচ্ছি। যেমন বিকাশ কোম্পানি একটা কাজ দিছে তোমাকে, বিকাশ কোম্পানি একটা কাজ দিছে যে তার হলো কি পরিমাণে কয়টা সিম বিকাশ করা হইলো, এই সিমটা বিক্রি করা হইলো, কে কে করছে, তার নাম ঠিকানা সহ তোমার একটা ডাটা তৈরি করে দিতে হবে তাদের। সেই ক্ষেত্রে এটা ছিল অফলাইনের।
এটা বাদ দিয়ে আমি অন্য একটা জিনিস দেখাচ্ছি, যে ধরো গ্রামীণ কোন একটা কোম্পানি একটা তোমাকে একটা কাজ দিল, যে প্রতিদিন তুমি কয়টা সিম বিক্রি করছো, কোন কাস্টমারের কাছে বিক্রি করছো, তারপরে কয় টাকায় বিক্রি করলা, তার ঠিকানা কি, এগুলো সবকিছু একটা ডাটা তৈরি করলাম না, আমি প্র্যাকটিক্যালি আমি দেখাই। তো এই কাজগুলো তো সে এমএস কোন জায়গা থেকে পাবো? আচ্ছা, তোমার এই যে প্রান্ত যেটা বলছো, যে প্রশ্নটা করছো না, এটা কোথায় কিভাবে জানবে? এমএস ওয়ার্ড সম্পর্কে যদি তোমার এমএস ওয়ার্ড এক্সেল সম্পর্কে যদি ধারণা না থাকে, তারপরে কোনো সমস্যা নেই। এই যে যে অফলাইনের যে কাজগুলো আছে না, এই অফলাইনের কাজের যুগ শেষ, এগুলো এখন মানুষ চায় না। এটা কিন্তু আগে, এটা তোমার বুঝতে হবে আর কি, জানা দরকার। মানে মানে বুঝছি যে কোন জায়গায় কয়টা সিম বিক্রি হয়েছে সাপোজ, তা হ্যাঁ হ্যাঁ আমি হ্যাঁ, এই নিউজ জিনিস, কেমনে জানবো? হ্যাঁ হ্যাঁ, জিনিসটা তো বুঝছো, যে একটা তোমার গ্রামীণ ফোন কোম্পানি তোমাকে একটা জব দিছে, কাজ দিছে, সেটা হলো কি পরিমাণে সিম বিক্রি হয়েছে, কার কাছে বিক্রি হয়েছে, ঠিক আছে, এটা এক্সেলের ঠিক না, এটা হচ্ছে অফলাইনের কাজ, এটা হচ্ছে অনলাইনের কাজ না। এটা আগে চলতো, কিন্তু এখন বর্তমানে এই অফলাইনের কাজ এখন বাইরেরা রিসিভ করে না এখন। কিন্তু তোমার এটা বুঝতে হবে আর কি, যে ডাটা দুই ধরনের ডাটা, একটা হচ্ছে অফলাইন ডাটা, আর একটা হচ্ছে অনলাইন ডাটা। আমি অফলাইনটা আমি বুঝাচ্ছি আর কি, বুঝে রাখো, কারণ এগুলা তুমি আমি ভিডিওটা পরে দিয়ে দেবো, তো এটা জাস্ট বুঝে রাখো। যেমন এক্সেল, যাদের এমএস ওয়ার্ড সম্পর্কে ধারণা নাই, এমএস ওয়ার্ড এক্সেল সম্পর্কে, তাদের একটু যে কাজটা বুঝতে একটু অসুবিধা হবে, সমস্যা নাই, অফলাইনের কাজ তো, এটা বাইরে এখন চায় না। এটা ধরো গ্রামীণ ফোন, জিপি কোম্পানি একটা কাজ দিছে তোমাকে, গ্রামীণ ফোন, যে তুমি প্রতিদিন কি পরিমাণে, মানে কার কাছে বিক্রি করছো, নেম, এখানে ধরো নেম দিলা, তারপরে কি দেওয়া যায়, সিম নাম্বার, তাই না? এরপরে দেওয়া যায় কি, মোবাইল নাম্বার, এরপর প্রাইস। তোমাকে ধরো এই ধরনের একটা কাজ কাজ দিল গ্রামীণ ফোন, যে তুমি এই ডাটাগুলো তুমি ইনপুট করবে। এটা তোমাকে দিতে পারে কিভাবে, এটা বিভিন্ন ভাবে দিতে পারে তোমাকে, ধরো মোবাইলে ছবি তুলে দিতে পারে, আবার স্ক্যান করে দিতে পারে, ওইটা দেখে দেখে তুমি টাইপ টাইপ করবা, অথবা আরো বিভিন্ন ভাবে দিতে পারে, যেভাবে বলুক না কেন, তারা ইনস্ট্রাকশন দিয়ে দেবে, ওই অনুযায়ী তুমি করে দেবে। যেমন এখানে নেম করি, এরপরে সিম নাম্বার ধরে একটা দিয়ে দিলাম, মোবাইল নাম্বার যে কোনো একটা দিয়ে দিলাম, সাপোজ কাস্টমারের প্রাইস ধরে 120 টাকা। জাস্ট আমি বোঝানোর জন্য দিচ্ছি, যে কোনো একটা এরকম ভাবে তোমার একটা বিশাল একটা লিস্ট দিল, $5 কিংবা $10 কাজ, সে তুমি ডাটা এন্ট্রিটা তৈরি করে দেবা, এরকম ভাবে একটা লিস্ট, মানে এটা এন্ট্রি করে দেবা, সেক্ষেত্রে আচ্ছা ঠিক আছে। তো এটা এই কাজটা তো পারবা, তাই না? যে এই ধরনের কাজ যদি দেয়, ডাটা এন্ট্রি কাজ, এটা হচ্ছে অফলাইনের ডাটা এন্ট্রি কাজ। এইটাই তুমি কিভাবে অনলাইনে করবা, এই যে যে কাজটা করলা না, এই যে এই কাজটা কিভাবে অনলাইনে নেওয়া যাবে, সেটা এখন দেখাবো। অফলাইনের কাজটা হয়ে গেছে, এখন অনলাইনে কিভাবে নেবা, এটা হচ্ছে। এখন বায়াররা অফলাইনে কাজ অ্যাকসেপ্ট করে না, এখন হচ্ছে অনলাইনে কাজ অ্যাকসেপ্ট করে। যেমন তুমি হচ্ছে হলো এখানে লিখবা জিমেল, তো সবারই জিমেল আছে, যদি জিমেল না থাকে, জিমেল একটা জিমেল খুলে নেবা। আচ্ছা, আমি এখানে লিখবো হচ্ছে ড্রাইভ, DRI, গুগল, যে কোনো একটা জিমেল ওপেন করার পরে drive.google.com এ লিখলে
ওই ড্রাইভ অপশনটা চলে আসবে, এরকম একটা অপশন চলে আসবে। এরকম অপশনটা আসার পরে এখানে ক্লিক করবে। এই যে দেখছো এখানে এরকম একটা অপশন চলে আসছে, গুগল ডকুমেন্ট। গুগল ডকুমেন্ট বলতে কি, যারা এমএস ওয়ার্ড এর কাজ করছে, যারা এমএস ওয়ার্ড শিখছে তারা বুঝবে। গুগল ডকুমেন্ট আসলে গুগলে মানে এমএস ওয়ার্ডে বলে হলো এমএস ওয়ার্ড, আর গুগলে বলে গুগল ডকুমেন্ট, আর গুগল শিটস এটা হলো এক্সেল। যারা এমএস ওয়ার্ডে কাজ শিখছে তারা বলে হলো কি এটাকে এমএস এক্সেল। তারপর এক্সেল গুগল বলে। স্লাইডস। তোমার যদি কারো যদি কেউ যদি এমএস ওয়ার্ড এমএস অফিস প্রোগ্রাম শিখে পাওয়ার পয়েন্টের একটা কাজ আছে, এটা ছিল গুগলে বলে হলো গুগল স্লাইডস। তো আমাদের এইগুলা সম্পর্কে মোটামুটি ধারণা থাকলেই হবে। এই এই জিনিসটা গুগল শিটস এটা আমাদের কাজে লাগবে। এই যে দেখছো এটা কিন্তু গুগল শিট থেকে, এটা গুগল থেকে আসছে, কিন্তু গুগল ড্রাইভ থেকে আমি নিয়ে নিয়েছি। কিন্তু গুগলের এমএস এক্সেল আমরা যে এখান থেকে, এইটা ছিল অনলাইন সিস্টেম। তুমি এখানে যাই লিখবা না কেন এটা কিন্তু ওই বায়ার ওই দেশে বসে দেখতে পারবে। এটা কিভাবে নিয়ে আসবে আমি আবার দেখি, এটা দিয়ে আমি আবার দেখাচ্ছি। তোমাদের যে কোনো একটা জিমেল ওপেন করতে হবে। প্রথমে জিমেল ওপেন করার পরে অ্যাড্রেস বারে লিখবে ড্রাইভ ডট গুগল ডট কম। যারা কম্পিউটার সম্পর্কে একেবারে মোটামুটি কোনো ধারণা নাই, তারাও যদি ভিডিওটা কয়েকবার দেখে আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা এই যে দেখো, এরপরে চলে এখানে এই যে মাই ড্রাইভে ক্লিক করার পরে এই যে গুগল শিটস এখানে ক্লিক করলে ওই এক্সেলের যে অপশনটা আছে ওটা চলে আসবে। ঠিক আছে, এই এরপরে আমরা এই যে এক্সেলে যে আমরা এটা কম্পোজ করে রাখছিলাম এটাকে কপি করে আমরা এখানে নিয়ে আসতে পারবো। দেখছো এটা এখানে কিন্তু চলে আসছে। আমরা এই যে এক্সেলে অফলাইনে আমরা করছিলাম, অফলাইন জিনিসটা বুঝো আবার। অফলাইনটা আসলে কি, অফলাইন আসলে তোমার বায়ারের অ্যাবসেন্টে তোমার একটা কাজ দিছে, তুমি ইচ্ছা মতো রাত্রে দিনে সকালে বিকেলে যে কোনো সময় কাজ করে ওইটা এক্সেলে সেভ করে রাখবা। এরপরে ছিল ম্যানুয়ালি বা মেইল করে ইমেল ইমেলের মাধ্যমে পাঠিয়ে দেবো, ওটা ছিল অফলাইনের কাজ। আর অনলাইনের কাজটা আসলে গুগল শিটে যে তোমাকে এই কাজটা করতে হবে। এখান থেকে তুমি যদি এই যে উপরে দেখো এখানে একটা অপশন আছে, এই যে দেখা যায় এখানে, তুমি এখানে সব কাজটা এখানে সবগুলা কাজ এখানে করবা, করার পরে এখানে পুরো একবার এক্সেলে, যারা এক্সেলের কাজ জানে তাদের জন্য একটা সুবিধা হবে। এই যে এখান থেকে তোমার কালার করা যাবে, ইচ্ছা করলে যে কোনো কালার করে দেওয়া যাবে। এরপরে এখান থেকে কালার দেওয়া যাবে। চার্জ নেই। লেখার কালারটা একটু কালো দিয়ে দিই, কালো দিয়ে দিই, ইচ্ছা মতো এখান থেকে কালার মানে করা যাবে। এক্সেলের যারা কাজ জানে এটা তাদের জন্য, তারা ইজিলি ভাবে বুঝতে পারে। জানি এক্সেল এর কাজ আমি। হ্যাঁ আচ্ছা, তাইলে এই যে যে কাজটা তুমি করতেছো, হ্যাঁ এটা কিন্তু বায়ার কিন্তু, তুমি যদি এখানে শেয়ার করে দাও বায়ারে, বায়ার ধরো এখানে এখানে শেয়ার করো, এই শেয়ার। আচ্ছা এই স্কিপ করে দিই আবার। আচ্ছা এখানে শেয়ার করবা, গিভর আনটাইটেলড, সরি এখানে একটু নাম দিতে হবে।
এই যে পেজটা রিলোড ক্লিক করে সুবিধা হবে। তোমার এই যে এই গুগল শিটে করায় কি সুবিধাটা জানো? ধরো এই যে তুমি এক্সেলে যদি করো, এক্সেলে করলা হঠাৎ করে কারেন্ট চলে গেল, সেক্ষেত্রে তুমি ওই সব কিছু হারাই ফেলাবে, মানে ওইটা আর কোনো সেভ থাকলো না। আর গুগল শিটের সুবিধাটা কি, তুমি যতটুকু কাজ করবা ওইটা অটোমেটিক ভাবে সেভ থাকবে, এখানে সেভ করার কোনো অপশন নাই। ধরো এই যে এটা আমি দেখাচ্ছি, এখানে একটা নাম দিতে হবে, নাম দেই নেই দেখে এখানে আসে নাই। দিলাম জিপি ডাটা। নাম দেওয়ার পরে এখানে শেয়ারে ক্লিক করবো, শেয়ারে ক্লিক করার পরে আসবে। এখানে দুইটা অপশন আছে, দেখো এই জিনিসটা ভালো করে বোঝো। এটা এটা কিন্তু তোমাদের কাজগুলো এইভাবেই ডেলিভারি দিতে হবে কিন্তু, ঠিক আছে? এই যে দেখো এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পরে এই যে ভিউয়ার তিনটা অপশন আছে দেখো, এখানে ভালো করে খেয়াল করো। হ্যাঁ, এটা ভিউয়ার, তারপরে কমেন্টর, আর আসলে এডিটর। তুমি এখানে যদি ভিউয়ারে ক্লিক করে যদি এখানে কপি লিঙ্ক করো, সে শুধু দেখতে পারবে কিন্তু সে এডিট করতে পারবে না। আর তুমি এখানে এডিটর হিসেবে যদি দেওয়ার পরে, এই যে এডিটর হিসেবে দেওয়ার পরে যদি এটা কপি লিঙ্ক করো, কপি লিঙ্ক করার পরে তাকে যদি এটা শেয়ার করো, সেক্ষেত্রে সেই ওখান থেকে ইচ্ছা মতো এডিটও করতে পারবে। তো আমি এখানে এনি ওয়ান লিঙ্ক, এখানে এনি ওয়ান লিঙ্কটা এখানে এডিটর না দিয়ে আমি ভিউয়ার দিয়ে দিলাম। আর একটা জিনিস কি, যখন বায়ারকে ডেলিভারি দেবা তখন আসলে এখানে এডিটর হিসেবেই দেবা, এই জিনিসটা খেয়াল রাখবে বায়ারকে যখন ডেলিভারি দেবা। আচ্ছা আমি এডিটর হিসেবে দিয়ে দেখাচ্ছি। এই যে কপি লিঙ্ক, কপি লিঙ্ক করার পর এটা লিঙ্কটা কপি করার পরে তুমি বায়ার লিঙ্কটা দিয়ে দেবা, তার কাছে এটা পুরো ইনফরমেশনটা চলে যাবে। তখন সে ওখানে বসে সে যে দেশে, আমেরিকা থেকে যদি কাজ দেয়, আমেরিকা থেকে সে এটা লাইভ দেখতে পারবে, যে কি হইতেছে, কি কাজ করতেছে কি না করতেছে সবকিছু সে ওখানে চেক করতে পারবে। এটা ছিল অনলাইন ডাটা এন্ট্রি। তাহলে অফলাইন এবং অনলাইন সম্পর্কে তোমার ক্লিয়ার। এরপর ছিল ই কমার্স প্রোডাক্ট লিস্টিং কি। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা কাজ, এইটার উপর হিউজ পরিমাণে কাজ পাওয়া যায় সবগুলো মার্কেট প্লেসে। ই কমার্স প্রোডাক্ট লিস্টিং, ই কমার্স কিছু কিছু সাইট আছে যেমন ইন্টারন্যাশনাল, অ্যামাজন, তারপর ইবে, আলিবাবা, এরপরে বাংলাদেশে আছে দারাজ, আজকের ডিল। এগুলো হলো তোমার ই কমার্স সাইট। ই কমার্স সাইট থেকে প্রোডাক্ট লিস্টিং করা, এটা কিভাবে করতে হবে? তো ধরো তোমাকে আজকের ডিল, এটা আসলে বাংলাদেশে, এটা আমি একটা বাংলাদেশি কোম্পানি দিয়ে তোমাদের দেখাচ্ছি। বাইরে একটা কাজ দিল যে আজকের ডিলে থেকে তুমি প্রোডাক্ট লিস্ট করো, মানে প্রোডাক্ট লিস্টিং করো, মানে ওখানে কি কি প্রোডাক্ট আছে তার একটা তালিকা তৈরি করো, ওটার প্রাইস কেমন, মানে কোন কোন প্রোডাক্ট আছে ওগুলোর প্রাইস কেমন, ওটার পুরো ডেসক্রিপশন আমাকে দিতে হবে। সেটা যদি বলে সেটা কি করবে? আজকের ডিল দিয়ে যদি তুমি সার্চ দাও, এই যে দেখো এটা হচ্ছে বাংলাদেশে একটা সাইট, এই যে অনলাইন শপিং বিডি। ধরো একটা অন্য একটা লোকে তোমার নতুন একটা সে সাইট বানাবে, এরকম একটা ই কমার্স সাইট বানাইতে চাইছে। এখন তার হলো ধারণা দরকার যে সে কিভাবে বানাবে, ওখানে কি কি প্রোডাক্ট আছে, তারপর প্রোডাক্টের বর্ণনা তার দরকার, সেক্ষেত্রে কিভাবে এটা এখান থেকে তুমি প্রোডাক্ট লিস্টিং করবা, কি কি প্রোডাক্ট আছে। যেমন মেন্স এর কি কি ডিজাইন আছে, এখানে আছে মেন্স, এখানে দেখো এখানে সবকিছু আছে, এখানে লেখা আছে। এটা ক্লিক করবো, প্রোডাক্টের উপর ক্লিক করতে হবে।
ক্লিক করার পরে এই যে দেখো প্রোডাক্টের এই যে প্রোডাক্টের নামটা কি তোমার এই যে সোল্ড আউট মানে এটা হচ্ছে মেন্স রাউন্ড নেক টি শার্ট। তোমাকে যদি এটা প্রোডাক্ট লিস্টিং করতে বলে তাহলে তোমাকে প্রথমে এই নামটা লিখতে হবে, এটা নামটা নিতে হবে। নামটা নেওয়ার পরে আমরা কোথায় যাব আবার, আমরা গুগল ড্রাইভে যাব, গুগল শিটে যাব আবার। এখানে একটা এখানে লিখতে হবে, ধরো এটা আমি কাইটা দিচ্ছি, আমি কাইটা দিচ্ছি। এখানে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে এখানে আমরা এই যে এটা ছিল তোমার এটা কিন্তু ই কমার্সের প্রোডাক্ট লিস্টিং এর যে কাজগুলো, এটা খেয়াল রাখবা যে তোমাকে বায়ারে দিতে পারে যে তুমি অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং করো, ইবের প্রোডাক্ট লিস্টিং করো, মিনিমাম এটা তো একটা টার্গেট দিয়ে দেবে। তুমি যে ওখানে যে এখানে কিন্তু শত শত হাজার হাজার প্রোডাক্ট থাকে, তোমাকে দিয়ে দিলে কিনা 50টা কিংবা 100টা বায়ার বলে দেবে যে তোমার টি শার্টের উপর 50টা তোমাকে প্রোডাক্ট লিস্টিং বের করতে হবে। তো সেক্ষেত্রে কিভাবে করবে, তো আমি একটা বাংলাদেশ সাইট দিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে, আজকের দিনে এটা। এরপরে এখানে ছিল তোমার বর্ণনা থাকবে, সবগুলো এখান থেকে দরকার নেই আমার দেখানোর জন্য, এখান থেকে দুইটা নিয়ে নিচ্ছি আমি। আচ্ছা, এখান থেকে এটাই নেই। এখানে প্রাইসটা হলো কত আছে, 190, তাই না? 90। আমরা প্রাইসটা এখানে 190 বসাই দিই। এরপর আর কি আছে, এরপর প্রোডাক্টের বিবরণ। প্রোডাক্টের বিবরণ যে আমরা আলাদা আরেকটা কলাম নেই, এখানে প্রোডাক্টের বিবরণ আমরা পেস্ট করে দিই কপি করার পরে। তো এখানে তিনটা জিনিস দেখছো, একটা প্রোডাক্ট লিস্টিং করতে যদি দেয় তাহলে তোমার লিখতে হবে প্রোডাক্ট নেম, পিআরও, প্রোডাক্ট নেম, এখানে হলো প্রাইস থাকবে, আর এস হলো ডেসক্রিপশন। এই কাজগুলোই মূলত, হ্যাঁ ঠিক আছে। এটা প্রোডাক্ট লিস্টিং আমি একটা দিয়ে দেখাচ্ছি, এরকম ভাবে করতে পারবো না। এরকম শত শত প্রোডাক্ট, তোমার শত শত না, বাইরে একটা টার্গেট দিয়ে দেবে যে তোমাকে আজকে 50টা কিংবা 100টা প্রোডাক্ট লিস্টিং আমাকে পাঠাও। প্রোডাক্ট লিস্টিং করে এই বিষয়ের উপর তুমি 50টা কিংবা 100টা কিংবা 150 200 ওই টার্গেট দিয়ে দেবে। টার্গেট অনুযায়ী করে ওটা বায়ারকে ফাইলটা জমা দিতে হবে। তাহলে এই প্রোডাক্ট লিস্টিং এর মোটামুটি ধারণা আছে। এটা তো আমি আজকের ডিল দিয়ে বাংলাদেশে একটা সাইট দিয়ে দেখাচ্ছি। এটা হইতে পারে আলিবাবা, বায়ারে বলে দেবে যে এটা আলিবাবা থেকে তুমি প্রোডাক্ট লিস্টিং দেখো। ও আর যারা যারা আছে সবাই তো সাউন্ড পাইতেছে এখানে, মোবাইলে না? হ্যাঁ মোবাইলে। আচ্ছা এরপর হচ্ছে কি কাজ, ইবে। এরপর যদি আমি ইবে এগুলো অন্যগুলো কি দেখানোর দরকার আছে না আর একটা দেখাবো? আজকের দিন বাংলাদেশে একটা দেখাচ্ছি, যেমন অ্যামাজন দিয়ে কি দেখাবো? দেখাইতে গেলে ভিডিওটা অনেক লম্বা হবে। আচ্ছা থাক তাহলে পরে। তারপর আমি একটু ধারণা দিই, একটু ধারণা দেই। কারণ কি তোমার তো এই যে আজকের ডিল মিল, এগুলো বিদেশি যে বায়ার গুলো আছে না, এই যে আজকের ডিল তো আর নামও শুনে নাই।
এরা হলো অ্যামাজনের কাজ দেবে তোমাকে, তারপরে হলো তোমার ওই আলিবাবা, ইবের, এই সমস্ত বড় বড় যে মার্কেট প্লেস গুলো আছে, এই সমস্ত মার্কেট প্লেসের কাজগুলো দেবে। এই যেমন এখানে আছে এই যে অ্যামাজন। অ্যামাজন সম্পর্কে তো ধারণা আছে, সবারই কম বেশি আছে। অ্যামাজন হচ্ছে সবচেয়ে বড় মার্কেট প্লেস। এই যে দেখো, তোমার যদি বলে যে তুমি আমাকে ওই ইলেকট্রনিক্স এর উপর, ইলেকট্রনিক্স না, তোমার মোবাইল ফোনের উপর, আইফোনের উপর, আইফোন আইফোনের উপর তোমার 50টা প্রোডাক্ট লিস্টিং করে দেবা, তাহলে সেক্ষেত্রে কিভাবে করবে? এই যে দেখো এখানে চলে আসছে, এরকম 50টা তুমি নেবা, নেওয়ার পরে ওই ডাটাগুলো তুমি ইনপুট করবে। ঠিক আছে, বাংলাদেশে যেভাবে করলাম না, একেবারে সেম একই রকম। এই যে তোমার এখান থেকে এই যে এটা নেওয়া হচ্ছিল নেম, কোথায় গেল? এটা হচ্ছে নেম, ঠিক আছে, নেমের জায়গায় এটা লিখবা। এরপরে প্রাইসের জায়গায় এই যে প্রাইস আছে, প্রাইস লিখতে হবে। আর এরপরে হলো ডেসক্রিপশনের জায়গায় লিখতে হবে, এই যে ডেসক্রিপশন যেগুলো আছে এগুলা ডেসক্রিপশন জায়গায় এগুলো লিখতে হবে। এগুলো ডেসক্রিপশনের জায়গায় এগুলো লিখে দেবেন। ঠিক আছে, তাহলে এটা আমি আর দেখালাম। একই রকম সবগুলো একই একই সিস্টেম, ইবে, অ্যামাজন, আলিবাবা সব একই সিস্টেমে তোমার প্রোডাক্ট লিস্টিং করতে হয়। তুমি একটা দেখাইলে বাদ বাকিগুলো পারবে। এরপরে হলো তোমার, আচ্ছা আমি ফোন দিয়ে বলে দিই। এরপরে হচ্ছে ইমেল সেন্ডিং এন্ড রাইটিং, ডাটা এন্ট্রি। ওখান থেকে অডিওটা অন করেন, অডিওটা অন করেন। আপনার অডিওটা মিউট করে রাখছেন, তাইলে আপনি শুনতে পারবেন না। মিউট না, অডিও ওপেনই করে নাই, মিউট হলে মিউট অডিওটা চিহ্ন থাকতো। ওপেন করেন। আচ্ছা তুমি সমস্যা নেই, আমি পার্টিসিপেশনে ভিডিওটা যান। আপনার দিয়ে দেবো না, এটা ক্লাসের পরে ভিডিওটা দিয়ে দেবো না। আচ্ছা এরপরে ছিল ইমেল সেন্ডিং এবং রাইটিংটা কি? ইমেল সেন্ডিং মানে ইমেল, কাউকে ইমেল করা। ইমেল সেন্ডিং তো বোঝাই যায় যে ইমেল সেন্ডিং মানে কাউকে ইমেল করা, কোনো কিছু লিখে এরপরে ছিল ইমেল করা। বায়ারে বলে দেবে যে বায়ার কিছু কন্টেন্ট দেবে তোমাকে, বায়ার কিছু তোমাকে লিখতে দেবে, মানে কিছু কন্টেন্ট দিয়ে দেবে, ওগুলা লিখে তোমার বলে দেবে যে তুমি 1000 লোককে এটা ইমেলটা পাঠাই দেবে। যদি বলে সেক্ষেত্রে কন্টেন্ট গুলো কপি করে জাস্ট যদি মডিফাই করতে বলে মডিফাই করে পাঠিয়ে দিতে হবে। এটা ছিল ইমেল সেন্ডিং এর কাজ। এরপরে ছিল আরেকটা কাজ হলো ক্যাপচা চেঞ্জ ডাটা এন্ট্রি। ক্যাপচা চেঞ্জ ডাটা এন্ট্রিটা কি? আমি এটা প্র্যাকটিক্যালি ভাবে একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। ক্যাপচা চেঞ্জ, ক্যাপচা চেঞ্জের অনেক অনেক সাইড আছে, আমি একটা দিয়ে দেখাচ্ছি আজকে, ঠিক আছে? ক্যাপচা চেঞ্জের ক্ষেত্রে এই যে দেখো, জিনিসটা খেয়াল করো, এই কাজটা কিন্তু অনেক পাওয়া যায়। আমি যেগুলো দেখাচ্ছি না এগুলা কিন্তু প্রতিটাই আমি এগুলা এখান থেকে বাছাই করছি যে কোন কাজগুলা বেশি পাওয়া যায়। আমি সাধারণত কোন কাজগুলা করতেছি এবং অন্যান্য মানুষে কোন কাজগুলা বেশি করে, কোন কাজগুলা মার্কেট প্লেসে বেশি এগুলা শো করে, দেখায়, ওই অনুযায়ী কিন্তু আমি এখানে মার্কেট প্লেসে দেখো এটা কিভাবে ক্যাপচাটা চেঞ্জ করতে হবে
একেবারে সহজ কাজ। মানে ডাটা এন্ট্রি যতগুলা কাজ আছে এর ভিতরে সবচেয়ে সহজ কাজের ভিতরে এটা। এটা তোমাকে একটা বায়ারে তোমাকে লগইন অ্যাক্সেস দেবে। লগইন অ্যাক্সেস বলতে কি, ওই যে আমি একটা লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে কিন্তু ঢুকলাম, ঠিক আছে না? এরপর ঢোকার পরে কিন্তু এরকম একটা অপশন চলে আসছে। চলে আসার পরে এই যে দেখো 600 কত আছে, 619। 619। এরপর হচ্ছে কন্টিনিউ, তুমি এন্টার দিলেও হবে। 742 কন্টিনিউ। তোমার বসে বসে খালি 3 ঘন্টা 4 ঘন্টা, সে বলবে যে তুমি 5 ঘন্টা পর্যন্ত খালি ক্যাপচা চেঞ্জ করো। তোমার 5 ঘন্টায় আমি কত টাকা দেবো? আমি $10। এরা হচ্ছে ঘন্টা হিসাবে কাজ করায়। এই ক্যাপচা যে চেঞ্জ গুলো এগুলা সাধারণত ঘন্টা হিসাবে কাজ করায়। কিংবা বলে দেয় যে তোমার এইখানে এই যে দেখো, এই যে একটা জিনিস এই যে $0.40, তুমি যদি যত এখানে চেঞ্জ করবা এখানে ডলারটা চেঞ্জ হবে, এখানে বাড়তে থাকবে। 6 এসে দেখো 859, 859, 984, 100, এখানে কিন্তু 8 হয়ে গেছে। আরেকবার চেঞ্জ করলে $1 হয়ে যাবে, 984। এই যে কিন্তু $1 হয়ে গেছে এখন। বাইরে টার্গেট দিলে তুমি যে কয় ঘন্টা, তুমি যদি 5 ঘন্টায় বসে করো কোনো সমস্যা নাই, আমারে 5,000 এরকম ভাবে ডলার এখানে আর্ন করাই দেখাইতে হবে, কিংবা 4,000 কিংবা 2,000 এরকম টার্গেট দেবে। তো টার্গেট যদি দেয়, এটা আসলে তোমার টার্গেট অনুযায়ী, সেক্ষেত্রে তোমাকে ফিক্সড একটা রেট দেবে যে $100 বিনিময়ে আমারে $3,000, এখানে $3,000 তোমার ক্যাপচা চেঞ্জ করে এটা করে দিতে হবে। তুমি শুধু এখানে কি করবা, এই যে সংখ্যা লিখবা, এন্টার দেবা, লিখবে এন্টার দেবা, আর চেঞ্জ হয়ে যাবে, একটার পর একটা সংখ্যা আসতে থাকবে। 324 সহজ কাজ না? একেবারে সহজ কাজ এটা। এই $2 কিন্তু হয়ে গেছে। তবে এই কাজটা আমি দেখছি যে এটা প্রায় ঘন্টা হিসাবে বেশি দেয়। 1 ঘন্টা কিংবা 2 ঘন্টার জন্য আর হায়ার করে $5 কিংবা $10, $15 এরকম হায়ার করে। আচ্ছা, তাহলে ক্যাপচা চেঞ্জ এটা তো ধারণা, ক্লিয়ার ধারণা হয়েছে যে ক্যাপচা চেঞ্জের কাজগুলো তো পারবা, এটা তাই না? বুঝলাম। হ্যাঁ, এটা যে হ্যাঁ, যে তুমি যে তখন বললে, এটার কি কাজ পাও না এমনি করলেই একা একাই এন্ট্রি হয়? না না না, এই এই কাজগুলো আর বাইরেরা দেবে। এই কাজগুলো বাইরেরা দেয়, এটা হচ্ছে হলো বাইরেরা আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে, তুমি বসে বসে এই কাজগুলো করবে। তারে ওই যে ওখানে ঘন্টা হিসাবে কাজ করাবে, অথবা তোমার কন্টাকে কাজ করাবে, যেভাবে কাজ করাবে তুমি যে তাকে করতে পাসওয়ার্ড হবে। দিলা, পাসওয়ার্ডারই দিলে, ওইটাতে কি লাভ হইলো? আমি এগুলো ক্যাপচা সেন্টারের কাজগুলো করি, আমি এক বাইরে করছিলাম, ওইটা আছে আর কি। ওইটা দিয়ে আমি লগইন করে আমি জাস্ট দেখাই দিছি। তো এইটা গেল। এরপর হলো ক্যাপচা সেন্টার ক্লিয়ার, তাই না? কয়জন আছে? পাঁচ, তিনজন আছে, তুমি যাবে। আচ্ছা, এরপরে হলো টু সি সামথিং ডাটা এন্ট্রি। এটা অর্থ হচ্ছে কি, এটা বাংলায় যেটাকে বলে যে তোমারে একটা একটা জিনিস ছবি তুলে দিয়ে দিল, একটা পেজ, অনেক বড় একটা পেজ ছবি তুলে দিয়ে দিল, তুমি ওইটা দেখে দেখে তুমি টাইপ করো। এই হলো বায়ারের কাজ। তুমি যতক্ষণ বেশি করতে পারো, একদিনে পারো, মানে একটা টার্গেট দিয়ে দেবে 2 দিনে তোমার এইটা কাজটা জমা দিতে হবে। তুমি রাতে, সকালে, দুপুরে যে সময় তুমি পারো এই কাজটা কইরা তোমার জমা দিতে পারবে। 10 পেজ হইতে পারে, 20 পেজের হইতে পারে। এটা ছবি তুলে, মোবাইল দিয়ে ছবি তুলে পাঠাই দেবো, ওটা দেখে দেখে শুধু টাইপ করবো। এইটা হলো টু সি সামথিং ডাটা এন্ট্রি, ঠিক আছে? এটা যেমন আমি একটা দেখাচ্ছি এখান থেকে, এখন কাজ আছে কিনা দেখি। আচ্ছা, এখানে একটা কাজ আমি দেখাই। এই কাজটা আমি করছিলাম আর কি, একবার করছিলাম। তো এখানে আসলে কি, এই যে এটা দেখে দেখে তোমাকে জাস্ট কাজটা করে দিতে হবে। এই যে যেমন এই যে লেখা, এখানে তো তোমার ছবি, ইমেজ সহ ছবি আছে, আর কিছু কিছু আছে শুধু লেখা আছে। লেখা সেগুলা কোথায়? একটা বের করি, এটাই।
এটি সাপোজ তোমাকে ছবি তুলে এটা পাঠিয়ে দিছে, ঠিক আছে, একবারে হুবহু এরকম কাজটা করে দিতে হবে। এখানে যেরকম আছে না একবারে সেম এভাবে করে দিতে হবে, দেখে দেখে করে দিতে হবে। এই কাজটাও সহজ, যারা পারে, যারা এমএস ওয়ার্ডে কাজ টাজ পারে তাদের জন্য এটা খুবই সহজ একটা কাজ। এরপর হলো কপি পেস্ট ওয়ার্ক উইথ মডিফিকেশন। কপি পেস্ট কথাটার অর্থ কি? কপি পেস্ট মানে যে কোনো একটা জিনিস কপি করে পেস্ট করতে হবে। শুধু কপি করে পেস্ট করলেই হবে না, কপি করে পেস্ট করার জন্য কোনো বায়ার একটা লোকরে হায়ার করে না, বায়াররা নিজেরাই পারে এই কাজ। কপি করবে পেস্ট করবে, কিন্তু এটা আসলে অনেক ধরনের কাজ করতে হয়। যেমন তুমি যে কোনো একটা জায়গা থেকে একটা নিউজ পাইছো, ওইটারে কপি করলা, কপি করার পর ওইটাকে মডিফিকেশন করতে হবে, মডিফিকেশন করার পরে বায়ারের কাছে পেস্ট করতে হবে, এটা সেন্ড করতে হবে। এটা আসলে কপি পেস্টের কাজ। এই ধরনের ডাটা এন্ট্রি কাজে কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। এরপর ছিল কপি পেস্ট সম্পর্কে তো ধারণা হয়েছে না? হ্যাঁ ঠিক আছে। কপি পেস্ট সহজ কাজ না, একবার সহজ কাজ। ধরো এখানে আমি প্র্যাকটিক্যালি ভাবে আমি আরো দেখাই না। সাপোজ এই সাপোজ ধরো এখান থেকে বায়ারে বলছে যে এটাকে কপি করে পেস্ট, মানে এখান থেকে অনুগ্রহ কথাটা এখান থেকে 5টা লাইন বাদ দিয়ে এখানে করতে বলছে। ধরো এখান থেকে 5টা, মাঝখানে 5টা লাইন তোমাকে বাদ দিয়ে তার কাছে পেস্ট করতে বলছে। মানে এর ভিতরে নেগেটিভ একটা কোনো কথা আছে, কিংবা যে কোনোটা এখানে মাঝখানে 5টা লাইন বাদ দিয়ে তোমাকে ওটারে পেস্ট করে তার কাছে পাঠাইতে হবে। তো এখানে তুমি এটারে কপি করো, এই যে কপি করার পরে এখানে তুমি পেস্ট করে দিলা। পেস্ট করার পরে এখানে আবার মডিফিকেশন করতে হবে। আমি দেখাচ্ছি, এখানে দেখাই। এই জিনিসটা আমি কপি করলাম, কপি করে পেস্ট করলাম। পেস্ট করার পরে এখান থেকে কিছু মডিফাই, এই কথাটা এখান থেকে কিছু মডিফাই, অনুগ্রহ করে লক্ষ্য করুন, অনুগ্রহ করে লক্ষ্য না করে এখানে অন্য একটা শব্দ প্রয়োগ করা যাইতে পারে। প্রক্রিয়াকৃত মানে এখানে পাসপোর্ট গ্রহণ করুন, পাসপোর্ট গ্রহণ না করে এটা ছিল অন্য একটা শব্দ, এটা সমার্থক অন্য একটা শব্দ ইউজ করা যেতে পারে। এরকম জাস্ট কিছু মডিফাই করে একটা কাজ জমা দেওয়াটা ছিল কপি পেস্টের কাজ। হুবহু কপি করে পেস্ট করা যাবে না। এরপরে HTML ডাটা এন্ট্রি কাজ, এটা খুব সহজ একটা কাজ, একেবারে সহজ। HTML ডাটা এন্ট্রি, ঠিক আছে। HTML ডাটা এন্ট্রি কি? আমি দেখাচ্ছি। ধরো এই পেজটা, যে পেজে তোমাকে কয়েকটা পেজের বায়ারে লিস্ট দিয়ে দেবে আর কি, যে ওই সমস্ত পেজে, যে বায়ারে যে সমস্ত পেজে লিস্ট দেবে, ওই লিস্টে যাওয়ার পরে রাইট বাটনে ক্লিক করবা, রাইট বাটনে ক্লিক খেয়াল রাখবে। এরপর হলো ভিউ পেজ সোর্স, এখানে ক্লিক করার পরে এই যে কোডগুলো দেখা যাচ্ছে না, এগুলো হলো সব হলো HTML কোড, এগুলো সব HTML কোড। এগুলা জাস্ট কন্ট্রোল দিয়ে এটা সিলেক্ট করে কপি করবা, কপি করার পরে পেস্ট করে এটা শেয়ার করে দিবে। এটা হচ্ছে তোমার HTML কোড, HTML ডাটা টাইপ। ক্লিয়ার? এটা সহজ একটা কাজ না, একেবারে খুবই সহজ একটা কাজ। আর ডাটা এন্ট্রি বাই কাস্টমাইজ সফটওয়্যার, ডাটা এন্ট্রি বাই কাস্টমাইজ সফটওয়্যার, এটার কাজটা কি? তোমার বিভিন্ন হাসপাতাল কিংবা বড় বড় মার্কেট গুলো দেখবা যে এক ধরনের সফটওয়্যারের মাধ্যমে ওরা লেনদেন করে, কিন্তু এখানে তোমার MS ওয়ার্ড এক্সেল এর কাজ জানা লাগে না। এটা আসলে জাস্ট একটা সফটওয়্যারের মাধ্যমে বাইরে একটা সফটওয়্যার দিয়ে দেবে, সে বলে দেবে এই প্রসেসে তুমি কাজটা করবে, এই নামটা এইভাবে এন্ট্রি দেবা, এন্ট্রি দেওয়ার পরে আমার জমা দিয়ে দেবা। যেমন হাসপাতালে যারা কাজ করে দেখবা যে
আহ, তাদের কাছে যখন কেউ রিপোর্টের জন্য যায়, নাম কি, ওদের ফরম্যাট তৈরি করা আছে, শুধু নাম, মোবাইল নাম্বার, এই দুইটা জিনিস জিজ্ঞেস করে। আর সবকিছু কিন্তু অটোমেটিক করা আছে সফটওয়্যার। ওটা ছাড়া ওরা শুধু খালি ইনপুট দেয়। তো সফটওয়্যার সিস্টেম, এটা হচ্ছে সফটওয়্যার কাস্টমাইজ সফটওয়্যার। এটা সবকিছু কাস্টমাইজ করা থাকে, তোমার শুধু ডাটা ইনপুট দিতে হবে। বাইরে ইনস্ট্রাকশন দিয়ে দেয় যে এই ধরনের যদি কোনো কাজ থাকে তুমি শুধু ডাটা এন্ট্রি দেবা, তুমি শুধু নাম এন্ট্রি দেবা, আর হচ্ছে মোবাইল নাম্বার কিংবা বাইরে যেভাবে ইনস্ট্রাকশন দিয়ে দেবে ওই অনুযায়ী তুমি ডাটাটা তাকে পুট করে ওটা তাকে ডেলিভারি দেবা। এটা হচ্ছে ডাটা এন্ট্রি বাই কাস্টমাইজ সফটওয়্যার। মানে কাস্টমাইজ সফটওয়্যারের মাধ্যমে তুমি তাকে ডাটা এন্ট্রি কাজটা করে দিলা, এটাই। এরপর হচ্ছে ডাটা এন্ট্রি ফ্রম ফটো অর স্ক্যান ইমেজ। এটা আমি প্রথমে বলছিলাম, এটা এই কাজটা আর এই কাজটা একই একই রকমের কাজ। ডাটা এন্ট্রি ফ্রম ফটো বা স্ক্যান ইমেজ মানে একটা স্ক্যান ইমেজ স্ক্যানের মাধ্যমে স্ক্যান করে তোমাকে দিয়ে দিল, ওই অনুযায়ী তুমি দেখে দেখে করলা, ওটা একই কাজ। আর ইমেজ এডিটিং, ইমেজ চেঞ্জ ব্যাকগ্রাউন্ড কালার সাইজ, এটা কি, এটাও এক ধরনের ডাটা এন্ট্রি কাজ। এই যে একটু আগে আমি একটা ছবি ওপেন করছিলাম, যখন ইমেজ এডিটিং, তোমার ইমেজটা বিভিন্ন রকম এডিট করে দিতে হবে। এই যে যে কাজটা আমি একটু আগে একটা ছবি বের করছিলাম, কোথায় গেল, এই যে ইমেজ এডিটিং, বাইরে বলে দিল যে আমার এখানে এতগুলো ছবি আছে, এর ভিতরে তুমি দুইটা ইমেজ চেঞ্জ করে দেবা, এখানে একটা এই যে একটা যে ইমেজ আছে এই ইমেজটা তোমাকে চেঞ্জ করে দিতে হবে, এখানে অন্য একটা ইমেজ দেবা, কিংবা এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে হবে। এটা হচ্ছে ইমেজ এডিটিং এর কাজ। এটা এক ধরনের ডাটা এন্ট্রি কাজ। আচ্ছা, সিআরএম ডাটা এন্ট্রি আমি একটু পরে বুঝাচ্ছি। ডাটা স্ক্র্যাপিং, ডাটা মাইনিং। ডাটা স্ক্র্যাপিং বলতে কি, সংক্ষেপে আমি বুঝাচ্ছি। ডাটা স্ক্র্যাপিং বলতে তোমার অপ্রয়োজনীয় ডাটা, কোনো কিছু আছে অপ্রয়োজনীয় কোনো কিছু বাদ দাও, ওটা ছিল ডাটা স্ক্র্যাপিং এর কাজ। আর ডাটা মাইনিং, কোনো কোনো ডাটা থেকে মেইন পয়েন্ট রাখা, ওইটা ছিল ডাটা মাইনিং এর কাজ। ফেমাস প্রেস রিলিজ সাইট রিসার্চ, এটা কি ধরনের কাজ? ফেমাস প্রেস রিলিজ সাইট মানে ফেমাস, তোমার আমেরিকার এক লোককে তোমার একটা কাজ দিল যে ওই ইংল্যান্ডের ভিতর, আয়ারল্যান্ডের ভিতর কিংবা অস্ট্রেলিয়ার ভিতর সবচেয়ে জনপ্রিয় যে পত্রিকাগুলো আছে, কত সময় হলো, বেশি যদি বড় হয় আরো কিন্তু অনেক বড়, আরো প্রায় 30-35 মিনিট লাগবে। যদি বেশি বড় হয় তাহলে আমি বাদ দিয়ে এটা পরবর্তী করবো। কয় মিনিট হয়েছে? আর বাড়ায় না, মাথায় তো ঢুকছে ও। হ্যাঁ আরো হ্যাঁ, 30 মিনিট। ডাটা এন্ট্রি কাজ তো অনেক কাজ, মোটামুটি আরো প্রায় যে কাজ আছে এখানে, প্রতিটা কাজ খুব গুরুত্বপূর্ণ, এবং এই কাজগুলাই এটা প্রতিটা মার্কেট প্লেসে এইগুলাই পাওয়া যায় সাধারণত। এই কাজগুলাই পাওয়া যায়। 1 ঘন্টার মতো হয়েছে বোধহয়, না? আরো যদি আধা ঘন্টা নেই, হ্যাঁ, এগুলা তো তোমার এখন মাথায় কোনো কিছু ঢোকানো লাগবে না, এগুলা জাস্ট দেখে যাও। এগুলো তো ভিডিও তো আমি দিয়ে দিতেছি, আচ্ছা। খালি ওটা ভিডিও দেখে পরবর্তী তোমার বুঝলি হলো, কোন রকম বোঝো তাইলে হয়, একবারে একটাই শেষ করে দিই। আচ্ছা, ফেমাস রিলিজ প্রেস রিলিজ সাইট, ধরো ওই যে আমেরিকান এক বায়ার বললো যে তোমার অস্ট্রেলিয়ার মেইন যে পত্রিকাগুলো আছে, জাতীয় পত্রিকাগুলো, মেইন যে নিউজ রিলিজ যে সাইটগুলো আছে, ওগুলো একটা আমার লিস্ট তৈরি করে দেবা, যে 100 লিস্ট তৈরি করে দেবা। সেক্ষেত্রে কিভাবে করবা তুমি? তুমি এটা এখানে লিখবা এইএস অস্ট্রেলিয়া টপ নিউজ পেপার সাইট। আবার বাইরে বলতে পারে যে এটা তুমি অস্ট্রেলিয়ার মেইন অনলাইন পত্রিকাগুলো আমাকে কালেক্ট করে দাও। যদি অনলাইন পত্রিকা বলে তাহলে এখানে লিখবা যে অনলাইন নিউজ পেপার, টপ অনলাইন নিউজ পেপার। বাইরে যাবে বলতে হবে তুমি, তাকে কাজটা দিতে হবে। দেখো এখানে নিউজ পেপার সাইট লিস্ট, লিস্ট দিলে পর চলে আসবে। এই কাজটা আরো অ্যাডভান্স ভাবে আরো অন্যভাবে দেখানো যায়, আরো এটাও আমি দেখাবো। এই যে এখানে দিলে পরে দেখো যে অনলাইন সোর্স অস্ট্রেলিয়া, এখানে অনলাইন সোর্স আছে, অনলাইন
অস্ট্রেলিয়ার টপ অনলাইন নিউজ পেপার সাইট লিস্ট। এই যে এখানে দেখো, এই যে চলে আসছে কিন্তু, এই যে এখানে এগুলো হলো সব, এখানে আরো আছে মোর আইটেমস, যদি ক্লিক করো আরো আসবে এখানে। এখানে ছিল তুমি যদি এইবার চাই যে 50টা কিংবা 100টা লিস্ট যদি চাই, তারপর যে এটা বলতে পারে যে তোমার অস্ট্রেলিয়া কান্ট্রি উল্লেখ করে দেবে, অস্ট্রেলিয়া, তারপরে তোমার হইতে পারে সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, বাংলাদেশ, এই সমস্ত দেশের প্রতিটা দেশের মিনিমাম 50টা করে অনলাইন পত্রিকার লিস্ট আমাকে কালেক্ট করে দিতে হবে। এগুলা কি কোনো কঠিন কাজ হবে? এখানে দেখো, এখানে যদি মোর আইটেমস ক্লিক করো, এখানে আরো অনেক পত্রিকা এখানে পাবা। আসতেছে অনেক, এরকম 50টা কেন 100টা পত্রিকা পাবা। এই যে 17, 18, 19, 20 আসতেই থাকবে একটা পর একটা। তা এটা গেল, এটার কাজটা গেল। এরপরে ছিল ওয়েব 20 ডাটা এন্ট্রি ব্লগার ক্রিয়েশন ফর বায়ার। বায়ার তোমাকে বলে দেবে যে সে কিছু কন্টেন্ট দিয়ে দেবে, কন্টেন্ট মানে কি, লেখা কিছু ডেসক্রিপশন দিয়ে দেবে, মানে কোনো কিছু একটা বর্ণনা দিয়ে দেবে যে তুমি এটার উপর আমার একটা ব্লগ সাইট বানাইয়া, ব্লগার সাইট বানাইয়া, ব্লগার সাইটের তো নাম শুনছো, ব্লগার সাইট বানাইয়া ওখানে আমাকে এই জিনিসটা, আমাকে একটা ব্লগ সাইট তৈরি করে আমাকে পাঠাই দাও। সেক্ষেত্রে কিভাবে আমার ব্লগার সাইট, আমি ব্লগার সাইট সম্পর্কে আমি এখানে আলাদাভাবে দেখাইতে চাচ্ছি না, ব্লগারের উপর আলাদা একটা ক্লাস আছে। তারপর আমি দেখাই জাস্ট সংক্ষেপে দিয়ে এলো। ব্লগার, এটা আসলে ফ্রি ভাবে তুমি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবে, একবারে ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না। ফ্রিতে কইরা বানাইতে লাগে এলো একটা ব্লগ সাইট বানাইতে লাগে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগে। এই যে একটা ব্লগার সাইট আমার তৈরি করাই আছে এখানে। এখানে যাওয়ার পরে, এখানে নিউতে যাওয়ার পরে নিউ ব্লগ লিখে এখানে নাম দিয়ে, টাইটেল নাম দিয়ে, এখানে অ্যাড্রেস দিয়ে, ক্রিয়েট ব্লগ দিয়ে কন্টেন্ট গুলো এখানে দেওয়ার পরে সেভ করলেই হয়ে গেল। খুব সহজ, এটার আলাদা ক্লাস যেটা আমি আর দেখালাম। এটার বলে 20 ওয়েব 20 ডাটা এন্ট্রি কাজ। এটা খুব সহজ একটা কাজ। এরপরে যে কাজগুলো আছে কনভার্ট, এই কাজগুলো হিউজ পরিমাণে পাওয়া যায়, অনেক পাওয়া যায় এগুলা কাজগুলো, আর বেশি নেই, অল্প আছে। আচ্ছা দেখো, পিডিএফ থেকে এমএস ওয়ার্ড, এগুলো সহজ কাজ, একবারে সহজ। ধরো তোমার একটা কাজ দিল, আমি এখানে লিখি, এটা হচ্ছে অনলাইনের কাজ, এগুলো খুব সহজ একটা কাজ। কনভার্টিং এর যত কাজ সবই সহজ। দেখো পিডিএফ টু ওয়ার্ড কনভার্ট, তোমার যদি বলা হয় যে পিডিএফ থেকে ওয়ার্ডে কনভার্ট করে দাও, বাইরে বলবে যে পিডিএফ থেকে তুমি ওয়ার্ডে কনভার্ট করে দাও। এই যে গুগলে খালি লিখবা পিডিএফ টু ওয়ার্ড, এরপরে এখানে ক্লিক করবা, এই যে স্মল পিডিএফ, এখানে ক্লিক করার পরে এই জায়গায় ফাইলটা শুধু আপলোড করে দেবা। আমি একটা দেখাচ্ছি, পিডিএফ একটা দেখাচ্ছি। এই পিডিএফ যে কোনো এই পিডিএফটাই আমি এমএস ওয়ার্ডে কনভার্ট করে দেখাচ্ছি। কনভার্টিং হইতেছে। কনভার্ট, এই যে ডাউনলোড আছে, এই ডাউনলোডে ক্লিক করবো, এটা ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু অনলাইনে অটোমেটিক ভাবে কিন্তু কনভার্ট হয়ে গেছে, তোমার কিন্তু কষ্ট করে টাইপ করে কনভার্ট করা লাগেনি। কাজ শেষ,
এটা কিন্তু পিডিএফ ছিল, এখন কিন্তু এমএস ওয়ার্ড। এখন তুমি কিন্তু এটার মডিফাই ইচ্ছা মতো এটাকে মডিফাই করতে পারবে। এখানে নাম দাম যে কোনো জিনিস, এখানে সংখ্যা ইচ্ছা মতো তোমার তিন তিন সার্টিফিকেট এখানে ধরো এখানে আছে 660, তুমি বানাই দিলে 750, 770। এখানে আছে কার নাম, সুনীতি রানী, এখানে তুমি আরতি রানী। ঠিক আছে না? পারবা না? এটা সহজ কাজ একবারে। লালমোহন, লাল বাক্সি দিয়া দিলাম, এভাবে দিয়ে সেভ করে এভাবে করে দিলাম। যদি এটা অনেক সময় কনভার্ট করার পরে বাইরে আবার বলে দেয় এখানে কিছু কারেকশন করতে হবে, যদি কারেকশনের কথা বলে দেয় কারেকশনটা করে দেওয়া। এটা গেল হলো তোমার কিসের, পিডিএফ থেকে এমএস ওয়ার্ড হইতে পারে, এমএস এক্সেল হইতে পারে, এমএস পাওয়ার পয়েন্ট হইতে পারে। আর পিডিএফ থেকে যদি তোমার জেপিজি তে করতে বলে তাহলে তোমার এখানে লাগবা, যেমন আমি এখানে কি লিখছিলাম, এমএস ওয়ার্ড, এখানে লিখতে হবে পিডিএফ টু জেপিজি। এখানে শুধু জেপিজি কথা লিখে দিলে হবে, জেপিজি। পিডিএফ থেকে আবার তোমার জেপিজি হয়ে যাবে। এই যে এখানে দেওয়ার পরে এই দেখো এখানে ক্লিক করতে হবে, এরপরে চুজ পিডিএফ ফাইল, অ্যাডজাস্টমেন্ট, কনভার্ট পিডিএফ টু জেপিজি। এটা কিন্তু পিডিএফ ছিল, এটা এখন জেপিজি হয়ে যাইতেছে। কিন্তু আমি জাস্ট দুইটা দেখাইছি, আর দুইটা দেখাইলাম, অন্যগুলো দেখাইলাম না, কারণ ওইগুলা দেখাইতে গেলে এগুলো সবই একই রকমের কাজ। একটা দেখাইলে, একটা দুইটা দেখাইলে বাদ বাকিগুলো পারবে, সব একই সিস্টেম। এরপরে যে এটা একটু সময় লাগবে, এটা আসলে পুরোটা হইতে একটু সময় লাগবে। এটা হওয়ার পর এখানে একটা ডাউনলোডের অপশন আসবে, এই যে আগে যেরকম অপশন ছিল ওরকম ডাউনলোড করে নিতে হবে। তারপর জেপিজি থেকে পিএনজি একই রকম সিস্টেম। এরপরে আর দুইটা কাজ আমি দেখাবো, দুইটা কাজ দেখানোর পর এটা শেষ করে দেবো। এটা হচ্ছে শপিফাই প্রোডাক্ট লিস্টিং। এইটাও এত পরিমাণে কাজ, আমার মনে হয় সবচেয়ে বেশি কাজ হচ্ছে এইটা, শপিফাই প্রোডাক্ট লিস্টিং এর ইম্পোর্ট ফ্রম আদার্স মার্কেট। হিউজ পরিমাণে কাজ, এটা অনেক কাজ। সেই কাজটা কিভাবে দেখায়, শপিফাই তোমার, শপিফাই নামে একটা আছে, একটা সিএমএস প্ল্যাটফর্ম আছে, একটা সফটওয়্যার আছে, জাস্ট সফটওয়্যার। ওখানে তোমার অন্যান্য মার্কেট থেকে কিভাবে প্রোডাক্ট ওই জায়গায় নিয়ে আসতে হয়, এই কাজটাই, এটা আমি আজকে প্র্যাকটিক্যালি দেখাইছি। Yes, is Shopify. এই হলো শপিফাই, এটা হলো সাইট। ঠিক আছে, শপিফাই সাইটটা আছে, শপিফাই সাইটটা অন্য আদার সাইট থেকে কিভাবে প্রোডাক্ট নিয়ে আসবা, ইম্পোর্ট করবো, ওইটা দেখাবো। ধরো ওভারলে একটা সাইট আছে, এটা বিভিন্ন সাইট থেকে, যেমন আলিবাবা, আলি এক্সপ্রেস, তারপরে অ্যামাজন হইতে পারে, ইবে হইতে পারে, ওভারলো একটা মার্কেট আছে, ওভারলো থেকে প্রোডাক্ট কিভাবে ইম্পোর্ট করে ওই জিনিসটা আমি দেখাচ্ছি। লগ ইন করতে হবে, এই লগ ইন অ্যাক্সেসটা আইডি পাসওয়ার্ড বায়ারে দিয়ে দেবে। জিমেইল অ্যাড্রেস, শুধু লেখবা ড্যাশবোর্ডে যে লেখবা overlo.com, overlo.com লেখার পরে যদি জিমেইল অ্যাড্রেস চাই জিমেইল অ্যাড্রেস দেবা, আর পাসওয়ার্ড চাইলে পাসওয়ার্ড দিয়ে দেবা। পাসওয়ার্ড দেওয়ার পরে যে কাজটা করতে হবে, এই যে এখানে দেখো যে ইম্পোর্ট নামে একটা অপশন আছে, এখানে এই যে ইম্পোর্ট, এই কাজটা কিন্তু হিউজ পরিমাণ অনেক বেশি পাওয়া যায়, যাতে এই কাজটা একটু, এটা একটু ভালো করে দেখবে। যে ইম্পোর্ট, এই যে ইম্পোর্টে এখানে ক্লিক করতে হবে। বাইরে তোমাকে বলে দেবে যে আমাকে ওভারলো থেকে কিংবা আলি এক্সপ্রেস থেকে
কিংবা অ্যামাজন থেকে মিনিমাম 50টা কিংবা 100টা প্রোডাক্ট ইম্পোর্ট করে দিতে হবে। সেক্ষেত্রে কিভাবে করবা, এই যে ইম্পোর্ট লিস্টে ক্লিক করো, ফাইন্ড প্রোডাক্ট, জাস্ট একবার দেখে নাও, পরবর্তী ভিডিওটা দেখে তোমরা আরো ভালো করে এটা বুঝে নেবা, একবারের জায়গায় 2-3 বার দেখবা, তাহলে বুঝবে। এই যে ইম্পোর্ট লিস্ট ফাইন্ড পরে দেখো এই জায়গা বাইরে বলে দেবে যে যেগুলো 5 স্টার আছে ওইগুলো তুমি ওই প্রোডাক্ট গুলো নেবা। এই যে দেখো এগুলো কিন্তু সবগুলো 5 স্টার, তার মানে এগুলা অনেক ভালো মানের প্রোডাক্ট। মানুষ 5 স্টার দেয় কোনগুলা, যেগুলো ভালো মানের প্রোডাক্ট ওইগুলাই 5 স্টার দেয়, তো সবগুলা 5 স্টার। তো এখানে সে বলে দেবে যে কোন ক্যাটাগরির, সেটা বলে দেবে। যেমন কিচেন সংক্রান্ত যদি হয়ে থাকে, দেখো এগুলো হলো কিন্তু কিচেন, রান্না বান্নার জন্য। তো সেক্ষেত্রে হলো তুমি কিচেনের জন্য যদি হয় তুমি এখান থেকে ইম্পোর্ট করলা, এই যে অ্যাড টু ইম্পোর্ট লিস্ট, এই যে এখানে ক্লিক করলাম, এটা কিন্তু ইম্পোর্ট হয়ে গেল, একটা কিন্তু প্রোডাক্ট ইম্পোর্ট হয়ে গেছে। এরপরে ছিল তোমার যদি এটা বলে দেবে যে কোন আইটেম, সব আইটেম নেওয়া যাবে না, ধরো রান্না বান্না কিচেনের যে আইটেম যদি থাকে এরকম 50টা, এখানে তো আর নাই, কিচেনের আর আছে না, থাকলে আমরা আরেক পেজে যাই। এটা তো কিচেনের আইটেম তাই না, এটা তো মনে হইতেছে কিচেনের আইটেম। আচ্ছা এটা ইম্পোর্ট করে দেই। এরপরে ছিল ব্ল্যাকউড কাস্টম ওয়ার্ড সিটি, এটা কি কিচেনের নাকি? এটা জাস্ট এরকম ইম্পোর্ট গুলো করতে হবে। এই কাজগুলো পারবো না, কারণ এগুলো কি কঠিন কাজ না, ঠিক আছে, করা যাবে। যদি তাইলে শপিফাইতে যদি বলে যে শপিফাইতে তুমি অন্য যে কোনো আদার্স মার্কেট থেকে এবার প্রোডাক্ট ইম্পোর্ট করে দাও, আমার 50টা কিংবা 100টা প্রোডাক্ট ইম্পোর্ট করে দাও, তাহলে এই সিস্টেমে ইম্পোর্ট করতে হবে। সে ক্যাটাগরি বলে দেবে, হয় এটা হেলথ অ্যান্ড ফিটনেস হইতে পারে, কিংবা অ্যানিমাল ডগ হইতে পারে, অ্যানিমাল টাইপের হইতে পারে, কিংবা বিউটি হইতে পারে, বিউটি অ্যান্ড হেলথ হইতে পারে, মানে প্রসাধনী কসমেটিক টাইপের। যেভাবে সে যেভাবে বায়ার যেভাবে ইনস্ট্রাকশন দেবে ওই অনুযায়ী করে দিতে হবে। এরপরে যে লাস্টের যে কাজটা, এটা দিয়ে আমি শেষ করে দেবো, যে অ্যাডভান্স গুগল সার্চ। কিছু কিছু কাজ আছে যেগুলো কিন্তু তুমি গুগলে সার্চ দিয়ে পাবা না সহজে, ওইগুলো কিভাবে করতে হবে, এই যে গুগলে তুমি লেখবে, এই জায়গায় গুগল অ্যাডভান্স সার্চ, গুগল আমরা জানি যে গুগলে সার্চ দিলে কিন্তু সবকিছু পাওয়া যায়, কিন্তু কিছু 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 জিনিস আছে একুরেটলি ভাবে কিন্তু গুগলে সার্চ দিয়ে পাওয়া যায় না, ওগুলো হলো গুগল অ্যাডভান্স সার্চে গিয়ে ওগুলো পাইতে হয়। সেটা কিভাবে রাখবে, গুগলে লিখবা যে গুগল অ্যাডভান্স সার্চ, এরপরে সে লেখা আছে এই যে গুগল অ্যাডভান্স সার্চ, এখানে ক্লিক করতে হবে। এরপরে এই যে এরকম একটা ফর্ম আসবে, এই ফর্মটা এখানে লিখবা, যেমন কলকাতা আমি যদি লিখি, সাপোজ আমি এখানে বাইরে বাইরে একটা লিস্ট দিছে, বলে দিছে যে কলকাতায়, বাইরে বলে দিছে যে কলকাতা শহরে কয়টা গভর্নমেন্ট হাসপাতাল আছে, ওইটার একটা লিস্ট তৈরি করো। সেক্ষেত্রে এখানে লিখতে হবে ছিল কলকাতা গভ হসপিটাল লিস্ট, এটা এখানে দুই থেকে লিখবে নিচে এবং পরে এখানে লিখে এখানে ল্যাঙ্গুয়েজ তুমি সিলেক্ট করে দিতে পারো, এখানে বাংলা, হিন্দি, ইংরেজি যে কোনো ল্যাঙ্গুয়েজ তুমি দিতে পারো। এখানে আমি বাংলা যদি বাংলা আছে কিনা দেখি, বাংলা তো থাকার কথা, আচ্ছা বাংলা নাই সম্ভবত, এটা আসলে ইংরেজি ভাষা আমরা দিয়ে দিলাম। রিজিয়ন কোথায়, এটা রিজিয়নাল তোমার ইন্ডিয়া, এটা কলকাতা তো ইন্ডিয়ার ভিতর, এর জন্য এখানে দিতে হবে ইন্ডিয়া। ইন্ডিয়া কোথায়, ইন্ডিয়া এটা ফরম্যাটটা কি ধরনের ফরম্যাট চাও, যে এটা যদি পিডিএফ এ চাও পিডিএফ এ পারবা, যদি তুমি অন্য কোনো ফরম্যাটে চাও সেটা নিতে পারবা।
যদি জেপিজি নিতে চাও সেটা নিতে পারবা। এরপরে ছিল আরো বিভিন্ন রকমের ফরম্যাট আছে, আমি এটা পিডিএফ এ নিতে যাচ্ছি। পিডিএফ এ আমি নেই, আর নিচে আরো অনেক ধরনের ফরম্যাট আছে। ডকুমেন্ট মানে এমএস ওয়ার্ডে, এটা হচ্ছে ডকুমেন্টে, এমএস ওয়ার্ডে তুমি নিতে পারবা। আচ্ছা আমি এমএস ওয়ার্ডে আমি নিতে চাচ্ছি। আচ্ছা এমএস ওয়ার্ডে নিই, নেওয়ার পরে অ্যাডভান্স সার্চে ক্লিক করবা। অ্যাডভান্স সার্চে ক্লিক করলে এই যে দেখছো, এই যে এখানে চলে আসছে, এখানে লিস্টটা চলে আসছে। এখানে যদি তুমি ক্লিক করো, এখানে যদি তুমি ক্লিক করো সেক্ষেত্রে এই যে এটা ডাউনলোড হয়ে গেল। এখানে এই দেখো, এখানে এই যে লিস্ট অফ দ্য কলকাতা পে অ্যাকাউন্টিং ইত্যাদি ইত্যাদি, এখানে এখান থেকে তুমি এই লিস্টগুলো এখান থেকে নিতে পারবে। এটা ছিল গুগল অ্যাডভান্স সার্চের কাজ। কিছু কিছু প্রোডাক্ট আছে গুগল অ্যাডভান্স সার্চে গিয়ে তোমাকে সার্চ করতে হয়, তো সেই ক্ষেত্রে এই কাজগুলো করতে পারবে। এগুলা কাজগুলো করার পরে এগুলা কিভাবে জমা দেবা সেটা আমি আবার দেখাচ্ছি। প্রথমে আমি দেখাইছিলাম, এটা কিন্তু তুমি এমএস ওয়ার্ডে, এমএস ওয়ার্ডে না, এমএস এক্সেল অনলাইনে এটা এই যে গুগল শিটে যে জমা দেবো, এখানে যা কিছু লেখো না কেন এখানে অটো ভাবে কিন্তু সেভ হয়ে যাবে, এখানে কোনো সেভ করার দরকার নেই। এইটা আরেকটা আছে তোমার মাইক্রোসফট গুগল, মাইক্রোসফট অফিস একটা আছে দেখো। আমরা অনেক সময় দেখি না যে মাইক্রোসফট অফিসে আমরা যারা কাজ শিখছি এটা ইনস্টল দিতে হয়, কিন্তু এটা ইনস্টল না দিয়ে অনলাইনে এটা সেট করে রাখা যায়। সেটা কিভাবে, মাইক্রোসফট office.com। দেখো সাইন, ইয়েস, এস, জে জে, এল এস। শেষ পর্যায়ে এই কাজটা দেখে আমি শেষ করবো। সবাই আসি তো না?
শেষ। আচ্ছা বারবার এটা ঝামেলা করতেছে, পাসওয়ার্ড দরকার সমস্যা করতেছে। আচ্ছা অন্য একটা কম্পিউটার থেকে আমি চালাই, তো এটা এই কম্পিউটারে বারবার সিকিউরিটি কোর্স আসছে, এটা বাদ দিলাম। তো এই যে এই কাজগুলোই মূলত করতে হবে তোমাদের। তো এর ছাড়াও আরো বিভিন্ন রকমের কাজ আছে, আমি যে টপিকস গুলো নিয়ে আলোচনা করছি এতক্ষণ না, তো এর বাইরেও কিন্তু অনেক ধরনের কাজ আছে যেগুলো তোমাদের করতে হবে। কাজ কাজ করতে গেলে পরে এই কাজগুলা, এগুলোর বাইরে আরো বিভিন্ন ধরনের ডাটা এন্ট্রি কাজ আছে। যেমন এগুলো হইতে পারে মার্কেট রিসার্চের কাজ, কাজ হইতে পারে মার্কেট অ্যানালাইসিসের কাজ হইতে পারে, কোনো কিছু বিক্রি করার জন্য সহযোগিতা করা, মানে বায়ারকে সহযোগিতা করা, এটাও কিন্তু এক ধরনের ডাটা এন্ট্রি কাজ হইতে পারে। আবার ওয়েবসাইটে অনেক ধরনের তথ্য পেতে সহযোগিতা করা, বায়ারকে সহযোগিতা করা, এটাও কিন্তু ডাটা এন্ট্রি এক ধরনের কাজ হইতে পারে। তো ডাটা এন্ট্রি যে কাজগুলো, মূল যে কাজগুলো কিন্তু এগুলো আমি আজকে শেয়ার করছি তোমাদের, যে এইগুলা থেকেই তোমার হাজার হাজার কাজ নিশ্চিত থাকবে, এর বাইরে কোনো কাজ করা লাগবে না আশা করি। এই যে ডাটা এন্ট্রি কিংবা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে কাজগুলো আছে, অ্যাডমিন সাপোর্ট কিংবা ওয়েব রিসার্চের, এগুলা যদি, যেগুলো আমি আজকে আলাপ আলোচনা করছি, এগুলা শিখলে মোটামুটি এর বাইরে কোনো কাজ করা লাগবে না ডাটা এন্ট্রি কাজ। তো আজকে এখানেই শেষ করে দেবো। শেষ করার আগে আমি আবার বলি যে আজকে হয়তোবা অনেক লম্বা একটা ভিডিও হয়েছে, তো যার কারণে অনেকেরই এটা মনে থাকবে না এখন। তো মনে না থাকলে সমস্যা নেই, আমি ভিডিওটা দিয়ে দেবো। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি বারবার দেখো তোমরা, তাইলে আশা করি কোনো সমস্যা হবে না। তো আজকে শেষ করে দিই, হ্যাঁ? তোমাদের আমি দেবো, যদি এটা করে দেখাইতে পারো তাহলে বুঝবো যে তোমরা বুঝতে পারছো। একটা কাজ কোনটা দিয়ে দেওয়া যায়, সহজ আরেকটা কাজ, তোমরা যে কোনো একটা জিনিস পিডিএফ থেকে না, তোমরা এমএস ওয়ার্ড থেকে পিডিএফ এ করে দেখাবা। এমএস ওয়ার্ড থেকে, এমএস ওয়ার্ড যে কোনো একটা এমএস ওয়ার্ড ডকুমেন্ট থেকে টু পিডিএফ, এই কাজটা করে দেখাবো যে এটা পারো কিনা, তাইলে তোমরা এটা বুঝতে পারছো। তাহলে দুইটা কাজ আমি তোমাদের দেবো, একটা ছিল এটা, আর একটা ছিল তোমার অ্যামাজন আর দারাজ, বাংলাদেশের এই সাইটটা দিলাম, দারাজ প্রোডাক্ট হিস্ট্রি, এই দুইটা কাজ আমি দিয়ে দিলাম। হ্যাঁ, এই দুইটা কাজ তোমরা করে দেখাবা কিন্তু আগামী ক্লাসে, তাহলে আমি বলবো। আজকে শেষ করে দিই। আচ্ছা ঠিক আছে, ভিডিওটা আমি দিয়ে দেবো।